আসসালামু আলাইকুম সবাইকে। সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন ফর মেডিকেল অ্যাসপাইরেন্টস এর থার্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মেইনলি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে পড়া উচিত এই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, যেহেতু এটা মেডিকেল স্টুডেন্টদের উপর জন্য বেস্ট করা, সো মেডিকেল অ্যাসপাইরেন্টস যারা আছে ওদের জন্য বেস্ট ভিডিও। সো এই ক্ষেত্রে তোমার পাশাপাশি এইচএসসিতেও তুমি ফিজিক্সের ক্ষেত্রে কেমন আগাবে এই জিনিসটা এখানে কিছু ইনক্লুডেড থাকবে। আচ্ছা, শুরু করা যাক। প্রথমত অ্যাজ ইউজুয়াল ক্লাস ফর বেসিক। আচ্ছা, তুমি যখন ক্লাস করবে একটা জিনিস মনে রাখতে হবে, আমি আগেও বলছি, ক্লাস তুমি আগে যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তত তোমার জন্য ভালো। ধরো তুমি একটা চ্যাপ্টারের জন্য 3 to 4 ডেজ সময় রাখছো। এখন তুমি যদি 1 থেকে 2 দিন কিংবা ধরো 2 ডেজ তুমি যদি জাস্ট ক্লাসের জন্য সময় দিয়ে দাও তাহলে তো তোমার সময়টা নষ্ট হচ্ছে, টু বি অনেস্ট। সো এই ক্ষেত্রে তুমি তোমার এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি 1 গুণ স্পিড কিংবা 1.25 স্পিড দিয়েই ক্লাস করবা। তুমি 1.5 স্পিড দিয়ে ক্লাস করলে আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। বাট রিকমেন্ড থাকবে 1.25 স্পিডে ক্লাস করা। ক্লাস করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, ক্লাস এমনভাবে করবা একটা চ্যাপ্টারের ক্ষেত্রে, অর্থাৎ একটা প্লে লিস্ট করলে যাতে তোমার ওই চ্যাপ্টারটা কাভার হয়ে যায়। এমন না যে তুমি একটা চ্যাপ্টারের জন্য 3-4টা প্লে লিস্ট করবা, ওরকম সময় আসলে থাকবে না। হয়তো কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি কোনো একটা ভাইয়ার একটা প্লে লিস্ট করার পর নাও বুঝতে পারো, ওই ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার না, জাস্ট কয়েকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এমন হলে তুমি অন্য প্লে লিস্ট করতে পারো, বাট প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে 3-4টা প্লে লিস্ট করতে গেলে আসলে অনেক টাইম কনজিউমিং। তো এই ক্ষেত্রে চেষ্টা করবো যাতে একটা চ্যাপ্টারের জন্য জাস্ট একটা ভাইয়ার ক্লাস কিংবা প্লে লিস্ট করেই ওই চ্যাপ্টারের ক্লাস শেষ করতে পারো, অন্য কোনো ক্লাস দরকার না হয়। আচ্ছা, এরপর নোটস ফ্রম ক্লাসেস, অর্থাৎ ক্লাস করার সময় অবশ্যই খেয়াল রাখবা ভাইয়া যেসব স্লাইডে তুলতেছে সেগুলোই তোমার যে নোটে তুলতে হবে এমন না। এমন কোনো আর এমন এগুলো তুমি যদি সবগুলাই স্লাইডে তুলতে যাও তাহলে তোমার দিন শেষে কোনো লাভ হবে না শেষের দিকে গিয়ে রিভিশনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তুমি কি কি তুলবা সেগুলো হচ্ছে, তুমি প্রথমত যে কনসেপ্ট কিংবা বেসিকের যে জিনিসগুলা ওখানে আছে সেগুলো তুলবা। ফর্মুলাস তুলতে পারো। আর তুমি অড যে ম্যাথগুলো আছে, অড কিংবা আনকমন যে ম্যাথগুলো আছে, আনকমন যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি টাইপ তুলতে পারো। এখন আরেকটা কথা হচ্ছে, আমি অনেক সময় দেখছি অনেকে ফিজিক্সের ক্ষেত্রে একটা চ্যাপ্টার করার সময়, একটা চ্যাপ্টারে ক্লাস করার সময় যখন টিচার সবগুলো ম্যাথ স্লাইডে তুলে, তখন ম্যাথের সাথে সাথে স্টুডেন্টরা নোটের মধ্যে এটা আনসারও তোলে। আসলে এই জিনিসটা আমার মনে হয় না খুব বেশি এফেক্টিভ। এই ক্ষেত্রে তুমি কি করবা, জাস্ট অড কিংবা আনকমন ম্যাথ যেগুলো আছে সেগুলোর কোয়েশ্চেনগুলো তুলতে পারো, আনসারও তোলার দরকার নাই। জাস্ট টাইপগুলো তুলে রাখতে পারো। অর্থাৎ তোমার যেগুলো মনে হচ্ছে তুমি পরীক্ষার আগে বা পরীক্ষায় আসলে পারার সম্ভাবনা কম কিংবা ভুলে যাইতে পারো, এই ধরনের ম্যাথগুলো তুমি তোমার নিজের সুবিধা মতো তুলবা, জাস্ট আনসার তোলার দরকার নাই। আর বেসিক বা কনসেপচুয়াল যে টার্মসগুলো আছে সেগুলো কিছুটা তুললেই হবে। অর্থাৎ ফিজিক্সের নোট হইতে হবে, সামারাইজ করে বললে অবশ্যই কম্প্রেসড, নট এক্সপেন্ডেড। ফিজিক্সে তুমি এক্সপান্ডেড নোট করে কোনো দিন শেষে লাভ হবে না, সেই ক্ষেত্রে কম্প্রেস নোট করেই নোটটা শেষ করার চেষ্টা করবা। লাইন বাই লাইন রিডিং, যেহেতু এই ভিডিওটা হচ্ছে মেডিকেল যারা এক্সপাইরিয়েন্স থাকবে ওদের জন্য, সো এই ক্ষেত্রে তোমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাটলিস্ট 1 থেকে 2 বার লাইন বাই লাইন রিডিং পড়বা। এখন যারা ধরো এইচএসসি 26 ব্যাচ আছো, যারা হচ্ছে এখন ফার্স্ট ইয়ারে, তোমরা সেকেন্ড ইয়ারে তোমাদের যদি টাইম থাকে তোমরা অবশ্যই অ্যাটলিস্ট একবার লাইন বাই লাইন রিডিং পড়ে রাখার ট্রাই করবা। যদি তোমাদের সমস্যা হয় এটা অন্য জিনিস, অর্থাৎ এক্ষেত্রে তোমরা জাস্ট ইম্পর্টেন্ট লাইন পড়তে পারো। কিন্তু আমি রিকমেন্ড করবো 1 থেকে 2 বার অ্যাটলিস্ট রিডিং পড়ে থাকা। যারা পরবর্তীতে এইচএসসিতে উঠবা তোমাদের জন্য রিকমেন্ডেশন থাকবে, তুমি 1 থেকে 2 বার অ্যাটলিস্ট ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়বা। কারণ তুমি যখন প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং পড়বা তখন দেখবে তোমার বেসিকটা আরো বেশি দৃঢ় হচ্ছে। শুধু ক্লাস করলে যে 100/100 বেসিক অ্যাচিভ করা যায় এমন এমন কোনো কথা না। সো এই ক্ষেত্রে লাইন বাই লাইন রিডিং অবশ্যই পড়তে হবে। আর ইম্পর্টেন্ট লাইন্স রিডিং, ইম্পর্টেন্ট লাইন্স অবশ্যই মার্ক করবে। এটা মার্ক করতে পারো সেলফ মার্কিং প্লাস কোচিং এর মার্ক করা যে পিডিএফ থাকে ওখান থেকে মার্ক করে রাখতে পারো, অথবা যে কোচিং এর পর ওখান থেকেও মার্ক পিডিএফ প্রোভাইড করতে পারে, ওখান থেকে এগুলো মার্ক করে রাখতে পারো। আর সেলফ মার্কিং প্লাস কোচিং এর মার্কিং পিডিএফ এমন হইতে হবে, লাইনগুলো এমন হইতে হবে যাতে তুমি জাস্ট শেষের দিকে এই লাইনগুলো পড়লেই হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দিই, মেডিকেলের জন্য তোমার ইম্পর্টেন্ট লাইন্স হচ্ছে এনাফ, একদমই এনাফ, অর্থাৎ এর বাইরে দরকারই নাই। কারণ তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবা আগের বছরে যে প্রশ্নগুলো আসছে কিংবা যে টপিক থেকে প্রশ্ন আসছে, ঘুরে ফিরে ফিজিক্সের ক্ষেত্রে সেম প্রশ্নই আসে। ইভেন অনেক সময় একটা প্রশ্ন টানা 3-4 বছর আসছে এমন রেকর্ড আছে। সো এই ক্ষেত্রে যেই টপিকগুলো বারবার আসে, যেই কোয়েশ্চেনগুলো বারবার আসে, এগুলো ভালো মতো পড়লে হবে। আর ইম্পর্টেন্ট লাইনের বাইরে রিভিশন দেওয়ার ক্ষেত্রে কোনো দরকারই নাই পুরো বই রিডিং পড়া বা লাইন বাই লাইন পড়া। ইটস পুরাই বলতে গেলে টাইম ওয়েস্টের ব্যাপার। সো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট লাইন এনাফ ফর মেডিকেল তুমি 20/20 কমন পাওয়া ধরে রাখতে পারো। আচ্ছা, আর এই ক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটাতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। কারণ কোয়েশ্চেন ব্যাংক তুমি যখন দেখবা
তখন কোয়েশ্চেন ব্যাংক দেখেই বুঝবা আসলে এখানে প্রচুর রিপিট হচ্ছে কিংবা একটা টপিক থেকেই বারবার প্রশ্ন আসতেছে, তখন ওই টপিকের জন্য জাস্ট থিওরিটিক্যাল পার্টগুলো ভালো মতো পড়লেই হয়ে যাবে। আর এডমিশন টাইমেও সেম মার্ক পিডিএফ পড়লে হবে ফিজিক্সের জন্য, এর বাইরে কোনো কিছু দরকার নাই। ডুইং রাইটার্স ম্যাথ প্রবলেমস, এটা হচ্ছে ফর এইচএসসি। এইচএসসি এর ক্ষেত্রে তোমরা যখন ফার্স্ট ইয়ারে থাকবা কিংবা সেকেন্ড ইয়ারে থাকবা, তখন তো তোমরা অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলেছি, আমার কিংবা আমার আশেপাশে যারা ফ্রেন্ড ছিল ওরা আসলে প্রথম থেকে টেস্ট পেপার করতো না, আমিও করি নাই। সো এই ক্ষেত্রে তুমি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে কোনো একটা রাইটারের সবগুলো এক্সারসাইজের ম্যাথ করে ফেলবা। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে তোমার অন্য কোনো রাইটার ওজাই যাতে যাওয়া লাগতেছে না, আর টেস্ট পেপার একদম প্রথম থেকে টাচ করা লাগতেছে না, কারণ রাইটারের ম্যাথগুলোই তোমার বোর্ডে আসে, রাইটারের ম্যাথগুলো তুমি তুমি বিভিন্ন কলেজের টেস্ট প্রশ্ন কিংবা প্রি টেস্টের প্রশ্নে পাবা। সো এই ক্ষেত্রে জাস্ট একটা রাইটারের সবগুলো ম্যাথ করলেই হবে। অন্য রাইটারের বই কিনে কিংবা অন্য রাইটারের পিডিএফ থেকে অন্য ম্যাথ করার দরকার নাই, কারণ প্রত্যেকটা রাইটারের ক্ষেত্রে 95 থেকে 97% ম্যাথই সেম। সো এই ক্ষেত্রে তুমি একটা রাইটারের সব ম্যাথ করে ফেললে এনাফ, এর বাইরে দরকার নেই ফর এসএসসি। আর ডাইজেস্ট কিংবা মেরিট্রিক্স, আমি এটা কেন কথা বলি সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমি পার্সোনালি এক্সট্রা রাইটার পড়তে বলবো না। যেমন ধরো তুমি যদি ইসাক স্যার মেইন বই হিসেবে পড়ো, তোমার তপন স্যার পড়ার দরকার নাই। আর তপন স্যার আলাদা যদি পড়ো তাহলে ইসাক স্যারের বই প্রথমত একাডেমিক টাইমে পড়ার দরকার নাই। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে ম্যান্ডেটরি বুক হিসেবে ইসাক স্যারের বইকে বলা হয় যেহেতু, সো এই ক্ষেত্রে তুমি প্রথম দিক থেকে যদি ইসাক স্যারের বই পড়ো তাহলে তোমার জন্য ভালো। তপন স্যারের বই পড়লে খুব বেশি যে অসুবিধা হবে এমন না, কারণ আমি পার্সোনালি একাডেমিক টাইমে মেইনলি বই পড়ছি তপন স্যারের বই আর সেলু স্যারের বই, আর ফিজিক্স ইসাক স্যারের বইটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল পার্টগুলো তোমার এডমিশন টাইমে ভালো মতো পড়ছে, আমার ক্ষেত্রে অত বেশি সমস্যা হয় নাই, কারণ ইনফিগুলো মোটামুটি সেম। সো এই ক্ষেত্রে ডাইজেস্ট বা মেরিট্রিক্স তুমি যে বই পড়ো, তোমার মেইন রাইটারের যে বই থাকবে, মেইন রাইটারের বইটা ভালো মতো পড়বা, এটা ইসাক স্যার হোক তপন স্যার হোক, আর ডাইজেস্টটা ভালো মতো আর মেরিট্রিক্সটা ভালো মতো পড়লে এনাফ। এরপরে তোমার এক্সট্রা রাইটার হিসেবে বা সেকেন্ড বইটা তোমার টাচ করার দরকার নাই। আর এটা হচ্ছে একদম সব স্টুডেন্টের জন্য বললাম, যাদের সময় থাকবে, যাদের অনেক সময়, যারা চিন্তা করতেছো না আমি পরে দেখি চ্যাপ্টারটা আমি অন্য রাইটার থেকে পড়বো, অবশ্যই পড়বা, আমি তোমাকে নিয়ে উৎসাহিত করতেছি না, কিন্তু পার্সোনালি আমার মনে হয় না খুব বেশি ম্যান্ডেটরি অন্য রাইটারের বই আবার আলাদাভাবে নিয়ে বা পিডিএফ থেকে পড়া। ইসাক স্যারের বই প্রথম থেকে পড়বা, আর এর পাশাপাশি তপন স্যারের ইনফোগুলো তুমি ডাইজেস্ট কিংবা ম্যাট্রিক্স থেকে দেখে নিবে এনাফ। আচ্ছা, তারপর তারপর প্র্যাকটিসিং এমসিকিউ, তুমি ফিজিক্সের ক্ষেত্রে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত তোমার জন্য ভালো, তোমার এইচএসসিতে এমসিকিউ পারার সম্ভাবনা বেশি থাকবে, 25 বা নিয়ারলি 25 পাওয়ার পসিবিলিটি বাড়বে। তবে এই ক্ষেত্রে আমি আগেও বলছি সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে মেডিকেলে বেশি অনেক বেশি প্রশ্ন রিপিট হয়, টপিকগুলো অনেক বেশি রিপিটেড, এগুলোর বাইরে আসলে প্রশ্ন আসে না। সো এই ক্ষেত্রে কোয়েশ্চন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেগুলো অনেক ভালো মতো প্র্যাকটিস করবা, এবং কোয়েশ্চন ব্যাংকের সাথে রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো ভালো মতো অন্যান্য বই থেকে প্র্যাকটিস করবা। অবশ্যই এর বাইরের টপিকে প্র্যাকটিস করবা, কারণ এইচএসসিতে যে প্রশ্নগুলো আছে সেগুলোই যে মেডিকেলে তুলে দেয় এমন না, মেডিকেলের ক্ষেত্রে ফিজিক্স অনেক বেশি সহজ হয়, থিওরিটিক্যাল পার্ট দিয়ে দেয়, জাস্ট ম্যাথ কম আসে, যেগুলো আমার মনে হয় পার্সোনালি এইচএসসিতে আরও বেশি কঠিন হয় এমসিকিউ মোর দেন মেডিকেল। সো এই ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে ফিজিক্স নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, কোশ্চেন ব্যাংক দেবে, ওখান থেকে প্রশ্নগুলো ভালো মতো সলভ করবা। আর অন্যান্য প্র্যাকটিস বুক, কোচিং এর প্র্যাকটিস বুক হইতে পারে, জয়গুলি হইতে পারে, রয়্যাল গেট হইতে পারে, এনিথিং, ওখান থেকেও যত বেশি প্র্যাকটিস করতে পারো তত তোমার জন্য ভালো। আচ্ছা, গিভ এক্সামস এজ মাচ এজ ইউ ক্যান, এই ক্ষেত্রে তুমি সিকিউ এক্সাম অফলাইনে দেওয়া আমি রিকমেন্ড করবো, কারণ ভাই ম্যাথ প্রবলেম তুমি অনলাইনে দিলেও খুব বেশি আমার মনে হয় না এফেক্টিভ। সো এই ক্ষেত্রে তুমি এমসিকিউ এক্সাম অনলাইনে দিতে পারো, অফলাইনেও দিতে পারো, বাট সিকিউ এক্সামটা তুমি অফলাইনে দেওয়ার ট্রাই করি, এটা তোমার জন্য ভালো হবে। সিকিউ বলতে আমি ম্যাথ প্রবলেম যেগুলো আছে সেগুলোর কথা বলতেছি। আর রিভাইজিং এ চ্যাপ্টার ইন ফিজিক্স, একটা চ্যাপ্টার ফিজিক্স রিভাইজ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা তোমার নোটই হচ্ছে মেইন ওপেন, আমি এটা কেমিস্ট্রিতে বলছিলাম। তুমি নোটটা এমনভাবে সাজিয়ে রাখা উচিত তোমার জন্য যাতে তুমি যে আনকমন যে টপিকগুলো কিংবা ম্যাথ যেগুলো আছে সেগুলোর টাইপটা সেখানে তোলা থাকবে, কনসেপচুয়াল যে টার্মসগুলো থাকবে সেগুলো সেখানে তোলা থাকবে, এবং এর পাশাপাশি তোমার প্রত্যেকটা ফর্মুলা ওখানে তোলা থাকবে। তুমি জাস্ট পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার নোটের মধ্যে এগুলো সব দেখে যাবা। এর বাইরে তোমার যদি অবশ্যই টাইম থাকে তুমি কি করবা, রাইটারের যে ম্যাথগুলো তুমি মার্ক করে রাখছো বইয়ের মধ্যে, কিংবা কিছু কিছু প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা ম্যাথ করে যেতে পারো। আর যে ম্যাথগুলো একদমই সহজ সেগুলো দেখে যাইলেও হবে, তোমার করার দরকার নাই। আর তোমার দেখে যে টাইপগুলো মনে হচ্ছে তুমি পারবা না, অর্থাৎ এখন একটু করে রাখলে বেটার, তখন এগুলো পরীক্ষার আগে করে যাবা একটুকি। আর শেষের দিকে যখন তোমার মেডিকেল এডমিশন ফিস চলে আসবে সেগুলো নিয়ে তো আলাদাভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো, তবু এখন বলে রাখতেছি সেই টাইমে ধরো তোমার পেপার ফাইনাল কিংবা সাবজেক্ট ফাইনাল ফিজিক্সে থাকবে, সেক্ষেত্রে তো তোমার 10টা চ্যাপ্টার কিংবা 20টা চ্যাপ্টার একদিনে পড়ে যাইতে হবে। সো এই ক্ষেত্রে তুমি তখন তোমার নোট পড়ে যাইতে পারো, নোটের পাশাপাশি আমার মনে হয় এই যে এখন একটা রাইটারের মার্ক লাইনগুলা পড়ার টাইম থাকবে, এই দুটো জিনিস পড়ে গেলেই হবে, এর বাইরে দরকার নাই। আচ্ছা,
এইখানে ঘুরে ফিরে এটাই নোটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত। একাডেমিক অ্যাডমিশন এভরি হয়ে তোমার নোটটা এমনভাবে সাজানো থাকতে হবে যাতে তোমার বইয়ের লাইন বাই লাইন রিডিং পড়ার দরকার নাই। আর ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, ফিজিক্সে কনসেপচুয়ালি যত বেশি পড়বা তত তোমার জন্য ভালো। ফিজিক্স হচ্ছে অনেকটা কনসেপচুয়াল ব্যাপার, নট লাইক ম্যাথে কনসেপচুয়াল কথা যে কথাবার্তা যতই বলো না কেন, জিনিসটা সে তোমার অনেকবার প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসটা মনে রাখতে হয়, কোন দিক থেকে কোন দিকে যাবে জিনিসটা মনে রাখতে হয়। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তোমার একদম অনেস্টলি বলতেছি, তোমার অনেক বেশি কনসেপচুয়াল টার্মস, বেসিকের অনেক বেশি এখানে ব্যাপার-স্যাপার আছে। সো এই ক্ষেত্রে বেসিকের উপর অনেক বেশি জোর দিবা। আর কিছু জিনিসটা অবশ্যই মুখস্থ করতে হবে। যেগুলো মুখস্থ থাকতে হবে সেগুলো তুমি বই থেকে পড়ে নিবা, দ্যাটস এনাফ। এর বাইরে আর কোনো কিছু দরকার নাই। আর ফিজিক্স নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই। মেডিকেলে ফিজিক্স অনেক বেশি সহজ হয় ইন কম্প্যারিজন উইথ আদার সাবজেক্টস ইন মেডিকেল এক্সাম। সো এই ক্ষেত্রে আজকে এ পর্যন্ত। আর নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ইংলিশ কিংবা জিকে এর ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।